অদ্রিজা কেবল স্নিগ্ধ হাসি উপহার দিল। পাশ থেকে রায়া বলে উঠল, আমার পকোড়া কোথায় ভাবি? অপেক্ষা করো, আম্মু নিয়ে আসছে। ননদের কথার জবাব দিয়ে ঘুরে স্বামীর সম্মুখে গিয়ে দাঁড়ালো। রুদ্ধ চোখ উঁচিয়ে বউয়ের পানে তাকালেও অদ্রিজা তাকালো না, কেবল মিহি কণ্ঠে উচ্চারণ করলো, চা খাবেন আপনি? রুদ্ধ শান্ত চোখে তাকিয়ে রইল। তেমন শান্ত কণ্ঠেই জবাব দিল ছোট্ট করে। দাও। অদ্রিজা একটা চায়ের কাপ স্বামীর হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে নিতেই রাশিদুল সাহেব ডেকে থামালেন পুত্রবধূকে। পাশে বসতে বলতেই অদ্রিজা না করলো না, শ্বশুরের পাশে গিয়ে চুপচাপ বসলো। রুদ্ধ দৃষ্টি তখনও বউয়ের পানে নিবিষ্ট। মেয়েটা এইভাবে সুপ্ত অভিমান নিয়ে আর কতক্ষণ দূরে দূরে থাকবে? ভাবলো বাড়িতে যখন আছে তখন বউকে রুমে নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চা শেষ করলো, উঠে দাঁড়াবে এমন সময় রশিদুল সাহেব উৎফুল্ল হয়ে বলে উঠলেন, আমি তো তেমন সময় পাই না। চলো আজ আমার মায়েদের নিয়ে ঘুরে আসি। আমার সাথে যেতে তোমাদের কোনো সমস্যা নেই তো আরুমা? শ্বশুরের কথায় অদ্রিজা কিছুটা লজ্জিত বোধ করলো। মাথা নেড়ে দ্রুত সম্মতি জানিয়ে আওড়ালো, আমার কোনো সমস্যা নেই আব্বু, বরং ভালো লাগবে। রাশেদুল সাহেব প্রশস্ত হাসলেন। তখনই সেখানে নূরজাহান বেগম এলেন পকোড়া নিয়ে। স্বামীর পানে তাকিয়ে মজার স্বরে বললেন, কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন কাদের সাহেব? আমাকে নিবেন না? রাশেদুল সাহেব সহাস্য জবাব দিলেন। না, আমি আমার তিন আম্মুকে নিয়ে যেতে চাই। ঈশানী মামির আনা পকোড়া গালে পুড়ে মামার উদ্দেশ্যে শুধালো, কখন যাবা মামু? রেডি হয়ে আসি। আগে খাওয়া শেষ কর, তারপর রেডি হয়ে আয়। মামার কথায় আর কথা বাড়ালো না। সবাই মিলে বসে পকোড়া খাওয়াতে ধ্যান দিল। খাওয়া শেষ হতেই দুবোন উঠে চলে গেল তৈরি হতে। অদ্রিজাও এগিয়ে গেল নিজের রুমের দিকে। বউকে যেতে দেখে এতক্ষণের অপেক্ষায় থাকা রুদ্ধ উঠে উপরের দিকে হাঁটতে শুরু করলো। অদ্রিজা নিজের একটা পোশাক নিয়ে বাথরুমে যেতে নিলেই রুদ্ধ রুমে প্রবেশ করলো, কিন্তু বউকে যেতে দেখে কথা বাড়ালো না। 10 মিনিট অপেক্ষা করার পর ফিরে এলো অদ্রিজা। রুমে যে স্বামী আছে তা দেখেও দেখলো না যেন। এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সম্মুখে। রুদ্ধ এগিয়ে গিয়ে বউয়ের পিছু দাঁড়িয়ে বলে উঠল, তোমার সাথে কথা আছে আমার। হাতে ধরা চিরুনিটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অদ্রিজার। পুনরায় তা সচল করে জবাবে বলল, কি বলবেন দ্রুত বলুন, আব্বু অপেক্ষা করছে। রুদ্ধ রাগল না, বরং আরো দুপা এগিয়ে বউয়ের সন্নিকটে দাঁড়িয়ে শান্তভাবে আওড়ালো, বলেছিলাম না বাড়িতে স্বামী থাকলে তার দিকে ধ্যান দিতে। মনে নেই কথাটা? অদ্রিজা জবাব দিল না। হাতের কাজ দ্রুত শেষ করে রুদ্ধর সামনের দিকে সরে পড়ল। নিজের ছোট্ট একটা পার্স নিয়ে ওড়নাটা শরীরে সুন্দর করে জড়িয়ে নিয়ে ছোট্ট করে বলল, নিজে কাজ করছিলাম, দেখছিলেন তো। যাই হোক, আসছি আমি। কথা শেষ করে দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে এলো অদ্রিজা। রুদ্ধ মেয়েটা যাওয়ার পানে কিছু মুহূর্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেও পিছু পিছু নিচে নেমে এলো। তার মনোভাব বোঝা বড়ই দায়। রায়া আর ঈশানীও তৈরি হয়ে আসতেই রুদ্ধ বাবার উদ্দেশ্যে শান্ত গলায় বলল, আব্বু কোথায় যাবে বলো, আমি নামিয়ে দিয়ে আসছি। রাশিদুল সাহেব দুরক্তি করলেন না, মেয়েদের নিয়ে ছেলের সাথেই গেলেন। অদ্রিজা ফ্রন্ট সিটে রুদ্ধর পাশে বসে আসলেও একটা বার না তো ঘুরে তাকালো রুদ্ধর পানে, না তো কোনো কথা বলল। গন্তব্যে আসতেই রুদ্ধ ওদের নামিয়ে রেখেই সাই সাই বেগে গাড়ি ছুটিয়ে চলে গেল। আচ্ছা, লোকটা কি রেগে গেছে? না হলে আর একটা বারও তার সাথে কথা বলার চেষ্টা কেন করলো না? নিজের মন খারাপ সামান্যতম ফুটিয়ে তুলল না অদ্রিজা। কাউকে বুঝতেই দিতে চায় না মনের মাঝে নীরবে বয়ে চলা তার অস্থিরতা। সম্মুখে তাকিয়ে দেখলো তারা সেই শেল্টার হাউসে এসেছে। রাশিদুল সাহেব শেল্টার হাউসের পানে তাকিয়ে শান্ত গম্ভীর স্বরে বলে উঠলেন, দেখা আরুমা, এটা আমার একটা পরিবার। অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিয়ে আসি। অদ্রিজা মুখে হাসি ফুটিয়ে তুলে নম্র স্বরে জবাব দিল। জানি আব্বু, আপনার ছেলে একদিন নিয়ে এসেছিল এখানে। রাশিদুল সাহেব খুশি হয়ে বললেন। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। চারজন পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য। ঈশানী আর রায়া আগে দৌড়ে গেল বাচ্চাদের কাছে। অদ্রিজা পথ চলতে চলতে শ্বশুরের উদ্দেশ্যে নরম স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করবো আব্বু? রাশেদুল সাহেব এক ঝলক পুত্রবধূর পানে তাকিয়ে সম্মতি জানিয়ে আওড়ালেন, নির্ভয়ে বলো, কি জানতে চাও? এমন একটা কদম উঠানোর
কারণ কি ছিল আব্বু? যেখানে ধর্ষিতাদের মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখে, সেখানে আপনি তাদের নতুন জীবন দেন। এর কারণ কি আব্বু? ছুটির দিন বিধায় আজও অনেক বাচ্চাকে শেল্টারের মাঝে খেলতে দেখা যাচ্ছে, সাথে বড়রাও আছে। অনেকে তাদের পানে তাকিয়ে রাশেদুল সাহেব সবাইকে একবার দেখলেন, শান্ত কণ্ঠে আওড়ালেন, তেমন কোনো কারণ নেই। একটা সময় মনে হলো আমার শুধু ভালোটাকেই গ্রহণ করতে চাই, কিন্তু এদের মতো মুর্ছা যাওয়া ফুলগুলোর তো ভালো থাকার, বেঁচে থাকার অধিকার আছে। কাউকে না কাউকে তো এদের জন্য এগিয়ে আসতেই হতো। সেটা আমি হলে ক্ষতি কি? সব আনাড়িদের খাবার দিয়ে কিংবা সব বাড়ি হারাদের থাকার জায়গা দেওয়ার সামর্থ্য না থাকলেও আল্লাহ যতটুকু দিয়েছে আর তা দিয়ে যতটুকু সাহায্য করতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? এই মনোভাব নিয়ে এমন একটা শেল্টার তৈরি করেছিলাম। সেই ছোট শেল্টারটাকে আমার ছেলেটা এখন জীবন দিয়ে আগলে রাখছে। বড় বক্তব্য বলেই থামলেন রাশেদুল সাহেব। অদ্রিজার ভালো লাগলো জবাব শুনে। স্বামীও তার বিনা স্বার্থে এমন মানুষদের সাহায্য করে চলেছে, ভাবতেই ভালো লাগলো। তবে অন্য এক প্রশ্ন ও মনে জাগ্রত হতেই ইতিউতি করে পুনরায় শুধালো, এই জন্যই বুঝি আমায় মেনে নিতে কোনো সমস্যা হয়নি আপনার? একজন ধর্ষিতাকে আশ্রয় দিলেও বাড়ির বউ করা যায় কি? এটা কি খুব সহজ আব্বু? হঠাৎ বৌমার এমন প্রশ্ন শোভন হতেই স্থির হয়ে গেলেন রাশেদুল সাহেব। সাথে অদ্রিজাও থেমে দাঁড়ালো। রাশেদুল সাহেব বৌমার মাথার ওপর একটা হাত রেখে জবাব দিলেন, তুমি যেমনই হও তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি কখনো মানুষের মাঝে এত ভেদাভেদ করি না। তোমাকে এই জন্য মেনে নিয়েছি কারণ আমার ছেলে তোমাকে পছন্দ করেছে। ওর উপর আমার ভরসা আছে। জানি ভুল কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করবে না। অদ্রিজার মনে তখনও যেন কিছুটা দ্বিধা রয়ে গেল। মিনমিন করে শুধালো, আর ধর্ষিতা বলে কি আপনার কোনো সমস্যা নেই আব্বু? রাশেদুল সাহেব পুত্রবধূর মাথা থেকে হাত সরিয়ে পুনরায় জবাব দিলেন, যদি ধর্ষিতাদের ঘৃণা করতাম বা অবহেলার দৃষ্টিতে দেখতাম, তাহলে এখানে আজ কোনো শেল্টার হাউস থাকতো না। আই থিঙ্ক এতে তোমার জবাব পেয়ে গেছো। তবে আমি দু ধরনের মানুষকে খুব ঘৃণা করি। এক, যারা টাকার বিনিময়ে নিজেকে আত্মসম্মান বিসর্জন দেয়। আর দুই, যারা নিজের স্বার্থের জন্য কারো ক্ষতি করতে দুবার ভাবে না। যেদিন এই দুটোর মাঝে কোনো একটা গুণ তোমার মাঝে পরিলক্ষিত হবে, সেদিন তুমি আমারও অপছন্দের তালিকা থেকে বাদ হয়ে যাবে। সহজ জবাব পেয়ে অদ্রিজা আর কোনো প্রশ্ন করার ইচ্ছা পোষণ করলো না। আজ নিজ শ্বশুরকে যেন নতুন করে চিনল, সেই সাথে এটাও বুঝলো তার স্বামী বা দেবর ননদ এত সুন্দর শিক্ষা কোথা থেকে অর্জন করেছে। পারিবারিক শিক্ষাই তাদের এত উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে। রাশেদুল সাহেব পুত্রবধূকে রেখে ভেতরে প্রবেশ করলেন, আর অদ্রিজা হেঁটে গেল দুই ননদ আর বাচ্চাদের দিকে। পথে দেখা হলো সেই মন মেয়েটার সাথে। এসেই আগে অদ্রিজাকে জড়িয়ে ধরল মন। কুশল বিনিময় করে দুজন বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে মেতে উঠল। বাচ্চাগুলো এতদিন বাদে তাদের ভাবি আর বোনেদের পেয়ে খুশিতে মেতে উঠল। অদ্রিজাও নিজের অভিমান, অস্থিরতা সব এক লহমায় ভুলে গেল। খুশি মনে দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়ে দিল বাচ্চাদের সাথে। বিকেলের দিকে রাশেদুল সাহেব পুত্রবধূ সহ মেয়েদের আশেপাশে ঘুরিয়ে রেস্টুরেন্টে খাবার খাইয়ে তবেই বাড়িতে নিয়ে এলেন। ছুটির দিন বিধায় সকালের অনেকটা সময় যেমন বাড়িতে কাটিয়েছিল রুদ্ধ, তেমন রাতেও ফিরেছে অনেকটা আগেই। এসে ফ্রেশ হয়ে নিল, কিন্তু রুম জুড়ে বউটার কোনো অস্তিত্বই নেই। বউটা থেকে থেকে তাকে ইগনোর করছে, এটাই ভালো লাগছে না। সকালে চেষ্টা করেও মেয়েটার নাগাল পেল না। মেয়েটা বোধহয় নিচে তার মায়ের সাথে মিলে রাতের খাবারের আয়োজন করছে, রোজ তার জন্য বসে অপেক্ষা করে। আর আজ সে দ্রুত এসেছে দেখেও মেয়েটার রুমে আসলো না। অসহ্য ঠেকল রুদ্ধর, বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেল। অনেকটা সময় বউয়ের আসার অপেক্ষা করলো, কিন্তু মেয়েটা আসলোই না। ডিনারের সময় হতেই নেমে এলো নিচে, তার ধারণাই ঠিক। ওই তো মেয়েটা হেসে হেসে তার মায়ের সাথে কাজ করছে। রুদ্ধ তেছরা নজরে বউয়ের পানে তাকিয়ে থেকে ডাইনিংয়ে গিয়ে বসলো। অদ্রিজা খাবার দিতে গিয়ে চোখে চোখ পড়ল। তৎক্ষণাৎ মেয়েটা চোখ সরিয়ে নিল। তা দেখে রুদ্ধর মনে হলো খাবারের পরিবর্তে বউকে গিলে খেতে। কারোর সাথে কোনো বাক্য ব্যয় না করে চুপচাপ খেয়ে উপরে চলে গেল। কেউ রুদ্ধর দিকে তেমন ধ্যান না দিলেও স্বামীর এত শান্ত ভাব অদ্রিজার কাছে ঠিক মনে হলো না। অদ্রিজা রাতের খাবার খেয়ে সব গুছিয়ে রেখে রুমে এলো আরও অনেকটা পরে। দরজাটা কোনো মতে ভিড়িয়ে রেখে এগিয়ে এসে ফ্রেশ হয়ে
সরাসরি পড়ার টেবিলে গিয়ে বসলো। রুদ্র সোফায় বসে কাজ করার ফাঁকে বউয়ের কাজকর্ম দেখলো। মেয়েটার কিছুদিন বাদে পরীক্ষা, তাই পড়তে বসেছে দেখে বিরক্ত করার ইচ্ছে হলো না। একজন পড়ায় আর একজন ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে ধ্যান দিল। ঘড়িতে ঘন্টার কাঁটা তখন 11-র ঘরে ঠেকেছে। রুদ্ধর কাজ শেষ হতেই ল্যাপটপটা রেখে দিয়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল বইয়ের নিকট। কোনো কথা না বলে বইয়ের সম্মুখে মেলে রাখা বইটা বন্ধ করে দিল। স্বামীর কাজে অদ্রিজা অবাক হওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই রুদ্ধ বউকে কোলে তুলে নিল। অদ্রিজা ছোটার জন্য ছটফট করলো না, তবে বিস্ময় নিয়ে শান্ত স্বরে শুধালো, কি করছেন? পড়ছি, দেখছেন না? রুদ্ধ জবাবস্বরূপ কেবল বইয়ের মুখপানে শান্ত দৃষ্টিতে তাকালো। এগিয়ে গিয়ে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে বইয়ের ওপর আতশোয়া হয়ে বউয়ের দুপাশে নিজের দু হাতের স্থান দিয়ে মেয়েটাকে আটকে নিল। নীরব চাহনিতে তাকিয়ে থেকে শান্ত ও শীতল কণ্ঠে শুধালো, এবার বলো, কি সমস্যা তোমার? 2 দিন ধরে আমাকে ইগনোর করছে কেন? তাহলে এতদিনে ফারাক পড়লো তার অভিমানে? শুনেই বা কি করবে? সেই মেয়েকে ভুলে গিয়ে তাকে ভালোবাসবে বুঝি? সে ইগনোর করুক বা দূরে থাকুক, তাতে কি লোকটার কিছু যায় আসে? স্বামীর মুখপান থেকে চোখ হটিয়ে পাশে তাকিয়ে ছোট্ট করে বলল, ইগনোর কই করলাম? বেশি ভাবছেন আপনি। রুদ্ধ এক হাত উঠিয়ে মেয়েটার মুখে রেখে পুনরায় নিজের দিকে ঘুরল। সেই একই শান্ত ও গম্ভীর স্বরে আওড়ালো, তোমার কি আমাকে বলদ মনে হয়? শান্ত আছে বলে কি বিয়ে বসেছ? নিচে সেদিন এক প্রশ্ন জুড়ে দিলে, আর জবাব দিতে এমন ভং ধরছ কেন? আমার এই দূরত্ব সহ্য হচ্ছে না, বুঝতে পারছো না? স্বামীর নীরব শাসানোতে অদ্রিজা ভয়ে শুষ্ক ঢোক গিলল। যতই অভিমান করুক, কিন্তু স্বামীকে ভয় ঠিকই পায়। সেদিনের লোকটার রাগের কথা মনে হতেই রুহু কেঁপে ওঠে তার। যতই হোক, সে যে বড্ড দুর্বল হৃদয়ে। অদ্রিজা জবাব দিল না। স্বামীর থেকে চোখ সরানোর সাহস হলো না। রুদ্ধ বোধহয় বুঝল বউয়ের ভয়। একটা হতাশ শ্বাস পেলে নিজের মাঝে গম্ভীরতা সরিয়ে ঠান্ডা স্বরে বলল, চলো সব ক্লিয়ার করি আজ। মেয়েটাকে কোথায় দেখেছিলাম, কবে ভালোবেসেছিলাম, মেয়েটার নাম কি, আরও যা যা জানতে চাও সব। কিন্তু অদ্রিজার শোনার সাহস হলো না। কি হবে জেনে? শুধু সে আরো কষ্ট পাবে। কি করে শুনবে সেই মেয়ের কাহিনী যাকে তার স্বামী ভালোবেসেছে? পারবে না সে। চোখ দুটো টলমল করে উঠল। ধরাস্বরে বলে উঠল, আমি কিছু শুনতে চাই না, প্লিজ বলবেন না। আমি জানতে চাই না আপনি কাকে ভালোবাসেন। বউয়ের অস্থিরতা দেখে সূক্ষ্ম হাসলো রুদ্ধ। বউয়ের ওপর নিজের আর একটু ভর ছেড়ে দিয়ে বলল, না, তোমাকে শুনতে হবে। তোমার এই মন মরা ভাব, আমাদের মাঝের দূরত্ব সহ্য হচ্ছে না। আমার সে আগের অদ্রিজাকে চাই। অদ্রিজা ফট করে বলল, আমি আর দূরত্ব রাখবো না, তবুও বলবেন না। তার নাম আপনার মুখে সহ্য হবে না আমার। রুদ্ধ জেদ দেখিয়ে বলল। না, নাম তোমাকে শুনতেই হবে। অদ্রিজার আর সহ্য হলো না। সে বলছে তার সহ্য হবে না, কিন্তু এই লোকটা মানছেই না। তাকে কষ্ট দেওয়ার পায়তারা করছে বুঝি। স্বামীর সামান্য সান্নিধ্য পেতেই অদ্রিজা ডুকরে কেঁদে উঠল। স্বামীর বুকে হাত দিয়ে আঘাত করতে করতে অস্থির হয়ে আওড়াতে শুরু করলো, পাশার লোক, শুধু কষ্ট দিতে চান আপনি আমায়, তাই না? বলেছি না আমি শুনতে চাই না। আমার সহ্য হচ্ছে না আপনার মুখে অন্য কোনো নারী সুনাম। আপনি তো আমার স্বামী, তাহলে আমার কাছে থেকে যান না। কেন খুঁজছেন তাকে এখনো? আপনি দ্বিতীয় বিয়ে করলে আমি মরে যাব। আপনার পাশে অন্য কোনো নারীকে কিছুতেই সহ্য করতে পারবো না আমি। আপনি জানেন না আমার হার্ট কত দুর্বল। তাহলে কেন জেনে বুঝেও কষ্ট দিচ্ছেন আমায়? কেন? আপনি আমার স্বামী, আপনাকে আমি কাউকে দিতে পারবো না, একটুও পারবো না। মেয়েটার কান্নাই যেন দেখতে চেয়েছিল রুদ্ধ, এই অভিযোগগুলো শুনতে চেয়েছিল। বউ কান্না করলেও সে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল বউয়ের পানে। হাসিও পেল এই ভেবে যে মেয়েটা কাল বলল সেই মেয়ের হাতে নিজে তুলে দেবে, আর আজ থেকে যাওয়ার বায়না করছে। পাগল মেয়ে। মেয়েটার কান্নার মাঝে জিজ্ঞেস করে উঠল, ভালোবাসো আমাকে অদ্রিজা? অদ্রিজা আরো জোরে কেঁদে দিয়ে বলল, জানি না আমি জানি না আপনাকে ভালোবাসি কিনা, কিন্তু আপনি অন্য কাউকে ভালোবাসেন এটা ভাবতেই আমার রুহ কেঁপে ওঠে। অন্য মেয়েকে চান এটা ভাবলেই তো আমার দম বন্ধ হয়ে আসে। আমি প্লিজ থেকে যান না আমার হয়ে, প্লিজ যাবেন না। নিজের মতো বলে দু হাতে স্বামীর বুকের কাছে টি শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল। বউয়ের কান্না আর সহ্য হলো না রুদ্ধর। বউয়ের ওপর থেকে উঠে বসে মেয়েটাকে টেনে শক্ত করে নিজের বুকের মাঝে জায়গা দিল। এমন শক্ত করে ধরলো যেন মেয়েটার হাড় ভেঙেই ক্ষান্ত হবে সে।
একটা বাচ্চার মতো আগলে রেখে সান্ত্বনা স্বরূপ আওড়ালো। শ্, শান্ত হও। আমাকে হারানোর ভয়ে তোমার মাঝের এই ছটফটানো খুব করে দেখতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমার চোখের অশ্রু আমাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। চুপ হয়ে যাও পাখি। তুমি বিহীন কোনো নারীর অস্তিত্ব নেই আমার জীবনে। কোথাও যাচ্ছি না আমি তোমাকে ছেড়ে। শান্ত হও প্লিজ। কান্নার ধমকে অদ্রিজা স্বামীর কথা অর্ধেক বুঝল, অর্ধেক না বুঝেই পড়ে রইল স্বামীর বক্ষ মাঝারে। রুদ্ধ মেয়েটার পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করলো। অদ্রিজার কান্না বন্ধ হলো অনেকটা সময় পর, তবুও স্বামীর বুক থেকে নড়ল না এক চুলও। অনেকটা সময় পর মুখ উঁচিয়ে টলটলে চোখে স্বামীর মুখপানে তাকিয়ে আকস্মাৎ শুধিয়ে উঠল। বিয়ের এই কমাসেও আমাকে ভালোবাসতে পারেননি আপনি, তাই না রুদ্ধ? রুদ্ধ কেমন করে তাকালো বউয়ের নিষ্পাপ মুখপানের দিকে। মেয়েটা এতটা অবুঝ কেন? কি বলল এতক্ষণ সে? তা কি বোঝে না? রুদ্ধকে নিশ্চুপ দেখে অদ্রিজা ভেতরে ভেতরে শেষ হয়ে গেল। লোকটা নিশ্চুপের মানে তো একটাই, যে ছেলেটা সত্যি তাকে ভালোবাসতে পারেনি। কষ্টের মাঝেও তাচ্ছিল্য করে হাসলো নিজের প্রতি। স্বামীর বুক থেকে ওঠার চেষ্টা করে ধিমি কণ্ঠে বলার চেষ্টা করলো। অবশ্য এক ধর্ষিতাকে কে ভালো? কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই তার ওষ্ঠপুর স্বামীর দখলদারিতেই চলে গেল। ছেলেটা মুখে জবাব তো দিল না, কিন্তু কাজের দ্বারা যেন মেয়েটাকে বুঝিয়ে দিতে চাইছে সবকিছু। নিজের রাগ, নিজের ভালোবাসা দুটোর প্রতিফলন ঘটালো যেন এই চুম্বনের মাঝে। ধীরে ধীরে রুদ্ধ অগ্রাসী হয়ে উঠল। স্বামীর আকস্মিক কাজে অদ্রিজার শরীর স্তব্ধ হয়ে এলো। এমন করবে লোকটা সে ভাবতেও পারেনি। বিস্ময়ের চোটে কেবল শান্ত হয়ে রইল। রুদ্ধ মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে আরো গভীরভাবে আঁকড়ে ধরল বউয়ের কোমল ওষ্ঠজোড়া। মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝেও ছাড়ল না। একটা সময় অদ্রিজার অভিমান ভয় গলে পানি হয়ে গেল। এক হাত স্বামীর চুলের মাঝে ডুবিয়ে দিয়ে অন্য হাতে স্বামীর পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে স্বামীকে সায় জানালো। রুদ্ধ এতে আরো লাগাম হারা হলো। একটা সময় বউয়ের ওষ্ঠ ছেড়ে গলায় নেমে এলো। ছোট ছোট উষ্ণ স্পর্শ দিয়ে মেয়েটাকে অনুভূতির চাদরে ভরিয়ে তুলল। অদ্রিজা আজ আর ভয় পেল না, বরং স্বামীর এই ভালোবাসাময় স্পর্শ আরো বেশি করে চাইল। রুদ্ধও যেন বউয়ের মনোভাব বুঝতে সক্ষম হলো। একটু থেমে বউয়ের গলা পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ছুঁড়ে ফেললো অন্য কোথাও। মেয়েটার গায়ে জড়ানো পোশাকের ভিতর হাত গলিয়ে এলোমেলো স্পর্শ দিতে শুরু করলো। অদ্রিজা অদ্ভুত শিহরণে স্বামীর কেশগুলো আরো শক্ত করে আঁকড়ে ধরল। পিঠে রাখা হাত দিয়ে খামচি ধরল। মৃদু ব্যথার আভাস পেলেও রুদ্ধ তাতেও পাত্তা দিল না। পুনরায় ঝুঁকে বউয়ের ওষ্ঠ মাছেরে ডুব দিল। দুজনেই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখনই দরজায় খটখট আওয়াজ হলো। রুদ্ধ সেসব শুনেও শুনতে চাইল না, তবে অদ্রিজা বাধা দিয়ে আওড়ালো। শুনুন, আপনি, দরজা খোলা আছে। শুনতেই রুদ্ধ হঠাৎ করে থেমে গেল। বউয়ের পানে অসহায় দৃষ্টিতে তাকালো। হতাশ শ্বাস ফেলে অশান্ত আর বিরক্তির স্বরে আওড়ালো। যখন দরজা আটকাতেই বলে যাও, তখন হাত রেখে কী লাভ? তোমার হাত দুটো কেটে আলমারিতে রেখে দেবো আমি। মজা কিনা সত্যি তা জানে না অদ্রিজা, কিন্তু ভয়ে হাত দুটো আড়াল করে ফেললো তৎক্ষণাৎ। দরজার ওপাশ থেকে কেউ বারবার দরজার কড়া নাড়ছে। যদি ভুল করে ঢুকে পড়ে। লোকটা সরছে না কেন? এর মাঝেই দরজার ওপাশ থেকেই রোনাকের স্বর ভেসে এলো। ভাইয়া একটু বাইরে আসবি, কথা ছিল তোর সাথে। দেবরের ডাক শুনে অদ্রিজা লজ্জা পেয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল। সরুন দ্রুত, ভাইয়া এসে পড়লে কি ভাববে? রুদ্ধ বিরক্ত হয়ে সরে পড়ল বউয়ের ওপর থেকে। বিছানা থেকে নেমে দরজার দিকে যেতে যেতে বউয়ের উদ্দেশ্যে বলে উঠল। একটা বিবাহিত দম্পতি রুমে আসার ভুল করবে না আমার ভাই। আর যদি এতই লজ্জা, তাহলে দরজা কেন লক করো না? কখন কি হয়ে যাবে আমাদের মাঝে, ঠিক আছে? রুদ্ধর কথা যেন অদ্রিজা আরো কিছুটা লজ্জা পেল। রুদ্ধ এগিয়ে গিয়ে দরজার ফাঁক করে ভাইয়ের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো। এত রাতে কি এমন বলার প্রয়োজন হলো যে বিরক্ত করতে চলে এলে? দ্রুত বল। রোনাক অসহায় চাহনি দিল ভাইয়ের পানে, ইতিউতি করে বলল। চল না, আমার সাথে একটু গল্প করবি, ভালো লাগছে না আমার। রুদ্ধকে বল ড্যাব ড্যাব করেই তাকিয়ে রইল। ঠিক কেমন অনুভূতি হলো নিজেও বুঝল না। এমন মুহূর্তে ভাই এসে বলছে তার সাথে গল্প করতে। রাগে মনে হলো কান্না শুরু করে দিতে। হিসিয়ে বলে উঠল। তোর কি আমাকে তোর গার্লফ্রেন্ড মনে হচ্ছে নাকি? নাকি তোর বন্ধু লাগে আমি, যে রাতে বউ ছেড়ে তোর সাথে গল্প করতে যাব? রোনাক হয়তো বুঝলো এই রাতে ভাইকে ডাকা ঠিক হয়নি, তবুও কাতর স্বরে বলল। তুই আমার বড় ভাই লাগিস, চল না প্লিজ। ভাইয়ের কাতর কণ্ঠ শুনে রুদ্ধর বুক চিরে এক হতাশ শ্বাস বেরিয়ে এলো।
ছোট করে নির্দেশ দিল, ছাদে যা, আসছি আমি।